এই বাজেটে সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয় নাই। তথাপিও যেহেতু বাজেট পাশ হয়েছে, আমরা সরকারের সামনে 1 বছরের কার্যক্রমকে আমরা পর্যবেক্ষণ করতে চাই। সরকার যে বাজেট পাশ করেছে সেই বাজেটকে কতটা তারা সফলভাবে বাস্তবায়ন করতে পারে, সামনের 1 বছর আমরা সেই বিষয়টা দেখতে চাই। বিশেষত এই বাজেট বাস্তবায়ন করতে গিয়ে যেন কোনোভাবে দুর্নীতির কোনো আশ্রয় সরকার না দিতে পারে, সেই ব্যাপারে আমরা সরকারের কাছে জোরালো আহ্বান রাখবো। এবং আমরা ইতিমধ্যে একটা জিনিস খেয়াল করেছি যে সরকার গত বছরের বাজেট থেকে যখন সরকারি দল এবং বিরোধী দলের মধ্যে বিভিন্ন আসনগুলোতে বিভিন্ন বরাদ্দ তারা বিতরণ করছিলেন, সে সময়টাতে বিরোধী দলের আসনগুলোতে বরাদ্দ হয় বিতরণ করা হয় নাই, অথবা কিছু কিছু ক্ষেত্রে বিতরণ করা হলেও সেটা অত্যন্ত অল্প পরিমাণে, সরকারি দলের তুলনায় কম পরিমাণে বরাদ্দ বিরোধী দলের আসনগুলোতে গিয়েছে। তো আমরা সরকারের কাছে আহ্বান রাখতে চাই যে যে বাজেটটা পাশ করা হয়েছে সেটা বাস্তবায়ন করার ক্ষেত্রে সরকারি দলের আসন বিরোধী দলের আসনের যেন কোনো ফারাক না করা হয়। সকল এলাকার মানুষেরা, বাংলাদেশের 300 আসনের যত সাধারণ মানুষ আছে তারা সকলে যেন এই বাজেটের সমানভাবে সুফল ভোগ করতে পারে, সেমন বৈষম্যহীনভাবে যেন এই বাজেটটাকে সামনের দিনে বাস্তবায়ন করা হয়, বাজেটের কমতিগুলোকে যেন অ্যাড্রেস করা হয়, সেটাই আমরা সরকারের দলের কাছে আহ্বান রাখতে চাই। টাকা সাদা করার আইনি যে প্রসেস, তার বাইরে গিয়েও নানাভাবে আসলে বাংলাদেশের অর্থনীতিকে ফোকলা করে ফেলা হয়েছে। বাংলাদেশের যে শ্বেতপত্র প্রকাশিত হলো অন্তর্বর্তীকালীন সরকারের সময়টাতে, সেই শ্বেতপত্র বলছে যে বাংলাদেশ থেকে আওয়ামী লীগ সরকারের সময়টাতে প্রায় 30 লক্ষ কোটি টাকা, যেটা বিশাল বড় একটা টাকার অ্যামাউন্ট, বাংলাদেশের কয়েকটি বাজেটের সমান, এই পরিমাণে টাকা আওয়ামী লীগ সরকারের সময়টাতে দেশ থেকে পাচার হয়ে গেছিল। সেই শ্বেতপত্রটা প্রকাশিত হয়েছে। তো আমরা সরকারের কাছে মোটা দাগে আহ্বান রাখতে চাই যে যেন বাংলাদেশ থেকে কোনোভাবে অর্থ পাচার হতে না পারে, এবং বাংলাদেশে এই খেলাপি ঋণ রিশিডিউলিং করার মধ্য দিয়ে বাংলাদেশকে যে খেলাপি ঋণের একটা জালে আবদ্ধ করে ফেলা হয়েছে, এবং নানাভাবে সরকার দেশি উৎস থেকে এবং বিদেশি উৎস থেকে যে ঋণগুলো গ্রহণ করে থাকে, সেই বিষয়গুলোতে যেন একটা লাগাম টেনে ধরা হয়, এই অর্থে যাতে করে অপরিকল্পিত কোনো খাতে সরকার যেন ঋণ গ্রহণ না করে। সরকার যেন বিদেশি ঋণ গ্রহণ করার ক্ষেত্রে খাত নির্দিষ্ট করে এবং সেটা জনগণের জন্য উপকারী, জনগণের জন্য কাজে লাগতে পারে, সেরকম খাতেই যেন শুধুমাত্র ঋণ গ্রহণ করে। অতিরিক্তভাবে অপরিকল্পিতভাবে কোনো প্রকল্প গ্রহণ করা যেটা আসলে সরকারি অর্থ তছরূপের নামান্তরে পরিণত হতে পারে, সেই রকম ধরনের জায়গায় যেন সরকার না যায়। মোটা দাগে দেশের অর্থ এবং দেশের ব্যাংক যে চ্যানেলগুলো আছে আর কি, সেই জায়গাটাতে যে অস্থিরতার জায়গা তৈরি হয়েছে, বিশেষত একীভূতকরণকৃত ব্যাংকগুলোকে পূর্বের মালিকদের কাছে ফিরিয়ে নিয়ে যাওয়ার যে বিধানটা নিয়ে আসা হয়েছিল, যেটা থেকে তারা বের হয়ে আসার কথা বলেছেন, সেই ধরনের কোনো পরিস্থিতি যাতে বাংলাদেশে না ঘটে, সেই ব্যাপারে আমরা সরকারের কাছে আহ্বান রাখতে চাই। এই বাজেটের মধ্যে যারা জুলাইয়ের শহীদ পরিবার আছেন এবং তাদের জন্য 20,000 টাকার একটা ভাতার কথা বলা হয়েছে, এবং যারা আহত আছেন এবি এবং সি গ্রেডের, তাদের জন্য 15,000, 10,000 টাকা একটা ভাতার কথা বলা হয়েছে। কিন্তু একটা দুঃখজনক বিষয় হলো, এই সংসদে বক্তব্য প্রদান করার সময়টাতে মাননীয় সংসদ সদস্য ফজলুর রহমান তিনি মুক্তিযুদ্ধ এবং জুলাই এই দুইটাকে কম্পেয়ার করতে গিয়ে তিনি আসলে জুলাইয়ের যে অবদান, জুলাইয়ের যে ঘটনা প্রবাহ, সেটাকে তিনি খাটো করার চেষ্টা করেছেন। তিনি তার বক্তব্যের সময়টাতে বলেছিলেন যে মুক্তিযোদ্ধা যারা আছেন সাধারণভাবে তাদের জন্য 20,000 টাকা ভাতার কথা বলা হয়েছে, এবং এই বাজেটে কিন্তু মুক্তিযোদ্ধাদের মধ্যে যারা পদকপ্রাপ্ত হয়েছেন, অর্থাৎ বীরশ্রেষ্ঠ বীরুত্তম যারা হয়েছেন, তাদের জন্য কিন্তু 5,000 টাকা করে ভাতা কিন্তু বৃদ্ধি করা হয়েছে। তথাপিও তিনি এই সংসদের মধ্যে বলেছেন যে জুলাই যোদ্ধাদের থেকে মুক্তিযোদ্ধারা যারা আছেন তাদের ভাতা 1 টাকা হলেও যেন বাড়ানো হয়। এই যে বৈষম্যের কথাটা তিনি তার বক্তব্যের মধ্যে উপস্থাপন করলেন, তার বিপক্ষে দাঁড়িয়ে পয়েন্ট অফ অর্ডারে আমি দাঁড়িয়েছিলাম, কিন্তু সেদিনের সেশন শেষ হয়ে যাওয়ার কারণে মাননীয় স্পিকার আমাকে কথা বলতে দেন নাই, কিন্তু আমরা এই বিষয়টা সেই সংসদ উত্থাপন করতে পারিনি। কিন্তু আমরা একটা কথা স্পষ্ট করে বলতে চাই যে মুক্তিযুদ্ধের থেকে জুলাইয়ের যে অভ্যুত্থান, সেটাকে আলাদা করে দেখার কোনো কারণ নেই, বরং আমরা জুলাই অভ্যুত্থানকে মুক্তিযুদ্ধের একটা কন্টিনিউশন হিসেবে আমরা দেখি। মুক্তিযুদ্ধে যারা পার্টিসিপেট করেছিলেন তাদেরকে রাষ্ট্র গত 50 বছর ধরে তাদের নানা ধরনের ইস্যুগুলোকে ভাতার মাধ্যমে অ্যাড্রেস করার চেষ্টা করেছে। এখন জুলাই আমাদের কাছে এই সময়টাতে সব থেকে প্রাসঙ্গিক এই কারণে যে জুলাইয়ে যারা আহত হয়েছিলেন তাদের এখনো অনেকেই পঙ্গু অবস্থায় আছেন, এখনো পর্যন্ত অনেকেই হাসপাতালগুলোতে চিকিৎসা গ্রহণ করছেন, কিন্তু তারা এখনো পর্যন্ত পর্যাপ্ত চিকিৎসার আওতায় তারা আসতে পারেন নাই। যে 20,000 টাকা, 15,000 টাকা বা 10,000 টাকা ভাতার কথা বলা হয়েছে গ্রেড বিবেচনা করে, তার থেকেও এখন বেশি পরিমাণে জুলাই যোদ্ধাদের ভাতা প্রয়োজন, বিশেষত তাদের জন্য যারা এখনো পর্যন্ত পঙ্গুত্ব বরণ করেছেন এবং যারা এখনো পর্যন্ত চিকিৎসা গ্রহণ করছেন, তাদের জন্য এই ভাতার পরিমাণটা যাতে বৃদ্ধি করা হয়। আর একটা জিনিস হলো, জুলাই ফাউন্ডেশনের বেতন অনেকদিন ধরে এটা বন্ধ করে রাখা হয়েছে। আমরা সরকারের কাছে আহ্বান জানাবো যাতে করে ভাতা তো দেওয়া হবেই, জুলাই ফাউন্ডেশনের যে কার্যক্রম, সেই জুলাই ফাউন্ডেশনের কার্যক্রমকে সচল রাখার জন্য বেতন কার্যক্রম এবং এটাকে যেন একটা স্থায়ীকরণের দিকে সরকার অগ্রসর হয়, সেই ব্যাপারটা আমরা সরকারের কাছে দাবি জানাতে চাই। পাশাপাশি জুলাই জাদুঘর যেটা এখনো পর্যন্ত ওপেন করা হয় নাই, কেন জুলাই জাদুঘর এখনো পর্যন্ত উন্মুক্ত করা হচ্ছে না? জুলাই আমাদের সামনে চলে এসেছে, আমরা চাই জুলাইয়ের 2 বছর অতিবাহিত হয়েছে, এই সময়কালের মধ্যে যদি জুলাই জাদুঘর ওপেন করা না হয়,
জনগণের জন্য প্রদর্শনের জন্য উন্মুক্ত করা না হয়, তাহলে অনেক আলামত আছে, এমন অনেক স্মৃতিচিহ্ন আছে যেগুলো নানাভাবে সেখানে মিসিং হয়ে যেতে পারে, বা সেই স্মৃতিচিহ্নগুলো সেগুলো ধ্বংসপ্রাপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই কারণে আমাদের মাননীয় বিরোধী দলীয় চিফ হুইপ এবং এনসিপির আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম তিনিও সেই কথাটা সংসদে বলেছেন। আমরা তার সাথে এক সুরে আমরা এই কথাটা বলতে চাই সরকারকে, যে ধরনের জটিলতাই হোক না কেন সেই জটিলতাগুলো নিরসন করে অবিলম্বে জুলাই জাদুঘরের কার্যক্রমকে উন্মুক্ত করতে হবে এবং জুলাই জাদুঘরকে সকলের জন্য